চ্যানেল 52 কাছের মানুষ অনুষ্ঠানের 170 পর্বে আপনাদের স্বাগত। আজ 15ই মে 2026। আজকে আমরা যাদের নিয়ে আমাদের আলাপচারিতা মানে আজকের আড্ডা, তারা প্রত্যেকেই তাদের ক্ষেত্রে প্রথিতযশা এবং তারা প্রত্যেকেই কবি। আসুন তাদের সঙ্গে আমাদের পরিচয় হয়ে যায় কে কে কে। আমাদের সঙ্গে আছেন কবি অনিরুদ্ধ আলম, উনি টরন্টোয় থাকেন এবং একজন অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় কবি। এ পর্যন্ত তার 50টিরও অধিক বই প্রকাশিত হয়েছে এবং তিনি সেই সঙ্গে শিশুদের জন্য লিখেছেন, ছড়া লিখেছেন। তার একটি বই কিংবদন্তি আব্দুল্লাহ আল মামুন, উনি একটি ছোট গল্পকে অবলম্বন করে দোয়েলের সংসার গল্পটিকে নাট্যরূপ দিয়েছিলেন এবং তারই পরিচালনায় বিটিভিতে সেটা সম্প্রচারিত হয়েছিল। এক চিলতে জল, an epic drop of water নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন, যা 2024 সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে লস অ্যাঞ্জেলেসে ফিল্ম অ্যাওয়ার্ডে জয়ী হয়েছিলেন। তিনি বেশ কিছু জনপ্রিয় গানও লিখেছেন। কবি অনিরুদ্ধ আলম, আপনাকে স্বাগত। ধন্যবাদ ফারুক ভাই। আজকের অনুষ্ঠানের উপস্থাপক ফারুক আজম আমার খুব একজন খুব কাছের মানুষ। উনি একজন কবি, আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী এবং পেশাগত জীবনে উনি একজন ডাক্তার চিকিৎসক। তো আমি ফারুক ভাইয়ের অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি এ পর্যন্ত। তো আজকে চ্যানেল 52-র আমন্ত্রণে ফারুক ভাইয়ের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত, এবং যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি অনলাইনে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি শুভেচ্ছা রইল, অভিবাদন রইল। সকলে ভালো থাকবেন এবং আমরা সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করব। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ চ্যানেল 52। অনেক ধন্যবাদ। এবার পরিচয় করিয়ে দিচ্ছি অত্যন্ত জনপ্রিয় বর্তমানকালের কবি মাহফুজা অনন্যা, এবং তার যে কবিতার বইগুলো আছে, বেশ কয়েকটা বই আমার সঙ্গেও আছে, এবং কবিতার বইয়ের শিরোনামগুলো আমার খুব পছন্দ। যেমন একটি হচ্ছে আসে দোররা চুম্বন, আমার তো নগরের কামিজ, এবং নাভির কান্না, বুকের নাচে জোড়া ময়ূর। তাছাড়াও তিনি একজন কথা সাহিত্যিক এবং সেখানেও তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন। যেমন তার একটা বই আমি পড়ছি বেশ কিছুদিন ধরে, সীসার পালক, খুব ভালো লাগছে। তারপর আছে কীর্তন খোলা। তিনি কবিতার এবং সাহিত্যের একজন নিবেদিত প্রাণ। আজকে তার কণ্ঠ থেকে তার নিজস্ব কবিতা আমরা শুনব। কবি মাহফুজা অনন্যা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। কবি এবং বহু গুণে গুণান্বিত আজকের সঞ্চালক ডক্টর ফারুক আজম, কাছের মানুষ 170তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন গুণী কবি অনিরুদ্ধ আলম এবং আরো আছে সুমিত্রা দাস খান। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা শুনবেন অনলাইনে বা লাইভে এসে আমাদের কথোপকথন, কথা, কবিতা, আমাদের আড্ডাটা উপভোগ করবেন, তাদের সবাইকে জানাচ্ছি ঢাকা থেকে প্রাণ ভরা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই সাথে থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমি ঠিক কবিতাও হয়তো পড়বো না, গানও গাইবো না, কিন্তু আমার গলাটা বসে আছে। আমরা শুনতে চাই, শুনবো, বসা গলাতেই আমরা শুনবো। আচ্ছা ফারুক, আমি ভাই একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ ফারুক ভাই, সরি, আমি আসলে একটু সরি, আপনি একটু আপনার ফেসবুকে যে আপনার ফ্রেন্ড হয়ে আছে, ওটা জাস্ট একটু পাবলিক করে দিলে তাহলে
সকলে দেখতে পারবে আর কি, আরো বেশি দর্শকের কাছে পৌঁছাবে আর কি অনুষ্ঠানটা। ঠিক আছে, জাস্ট আমি এখনই যাচ্ছি। ফ্রেন্ড হয়ে আছে তো জাস্ট পাবলিক করে দেন। আচ্ছা, আচ্ছা, সরি আমি ফর এবার আমি পরিচয় করিয়ে দিচ্ছি পরবর্তী অতিথি সুমিত্রা দাস খান। পশ্চিমবঙ্গের তিনি একজন সুপরিচিত আবৃত্তি শিল্পী এবং তার দক্ষতা এবং নিবেদিত প্রাণ খুবই প্রশংসিত হয়েছে। তার আবৃত্তির কাজগুলো দর্শক শ্রোতাদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তার কাছ থেকে আমরা আজকে আবৃত্তি শুনলেই প্রথমবার আপনি আমার অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান কাছের মানুষ হয়ে এলেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমাকে অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। এত গুণী মানুষ, সবার সাথে আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি, আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আর গুণী মানুষদের অনেক কবিতা গান শুনবো, কথা শুনবো, আজকে সন্ধ্যেটা সত্যিই খুব ভালো কাটবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের যে আরেক অতিথি, তাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি হচ্ছেন সোহানা বিলকিস। তিনি একজন অধ্যাপক, একজন কবি। তিনি বাংলা সাহিত্যে পিএইচডি করেছেন ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। ওনার বিষয় হচ্ছে আধুনিক বাংলা কবিতা এবং গবেষণা কাজও করছেন আল মাহমুদকে নিয়ে। বর্তমানে একটি গবেষণায় ব্যস্ত এবং আজকে তার কাছ থেকে অনেক কিছু শোনার আছে, জানার আছে। যেহেতু আমার মনে হয় আমাদের মধ্যে যারা এখানে আছে সবচেয়ে পড়াশোনা এবং ডিগ্রিধারী এই সাহিত্য বিষয় হচ্ছেন আপনি, এবং কবিও। তাই আমার মনে হয় যখন কোনো ছাত্র আপনাকে জিজ্ঞেস করে এটা কবিতা কখন কবিতা হয়ে ওঠে, তখন আপনি কি বলেন, এটা এখন না, আমরা পরে বলবো। আপনাকে স্বাগত আজকের কাছের মানুষ অনুষ্ঠানের 170 পর্বে। ধন্যবাদ ফারুক ভাই, এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা শুরু করবো। অনিরুদ্ধ ভাই, আপনি কবিতা শুরু করেন, আমি দেখি ওটা পাবলিক করা যায় কেন এর মধ্যে। আপনার কিছু কবিতা শুনি। আচ্ছা, তাহলে আমি একটা কবিতা শোনাই, খুব রিসেন্টলি আমি লিখেছি। আচ্ছা ঠিক আছে ফারুক ভাই, আমার মনে হয় সবার ফেসগুলো একসঙ্গে দেন, আলাদাভাবে কারো ফেস না না অসুবিধা নেই, আপনি পড়েন। আরো আরো ভালো এনজয় করতে হবে, খুব ভালো লাগবে আর কি। আচ্ছা, আমি তাহলে আমার কবিতাটা আমি শোনানোর চেষ্টা করি। খুব রিসেন্টলি আমি লিখেছি। কবিতার শিরোনাম তোমার জন্য কবিতা। কখনো তোমাকে নিয়ে যদি কোনো কবিতা লিখতে দাও, দেখবে জলের চোখ ছলছল, বিষণ্ণতা উধাও। বিষ বাও জল তো কৈবর্তী, উঠোনের ডাক নাম, তাই বুঝি ডুবে মরে এক টানা বৃষ্টির প্রেমে গ্রাম। দৃষ্টির সীমা নাই বাহান্ন, হেমন্তের আঁতাত, দগদগে গোলা বাড়ি তো অবাক, পিছু ডাকে সাঁকোমাত। মিছিলের ফাঁকে সাদা কাগজে কে দিয়ে গেছে টিপসই, সময় কি মৃত হরিণীর হয়ে খুলে রাখা শোক বই। দুলছে অথই এলাচের ঘ্রাণ, ঢেউ বুঝি কবি নয়, টানা পোড়েনের ঘেরা টোপে নদী, শিখেনিক অভিনয়। একটি জীবন ফড়িংয়ের ডানা, কাঁপনের অধীনত, হাতের জটিল শৃঙ্খল ভাঙে ফাগুন প্রবণ ক্ষত। জ্যোৎস্নার ডাকে বিভাগে যে জন নতুন বসতি গড়ে, সেও চিরকাল থাক দুধে ভাতে ঘরহীন কোন ঘরে। তাকে বলে দিও অচিন মেঘকে সুতোয় হয়নি বাঁধা, এত অভিমান সাপে কাটা প্রাণ বোঝে না গোলক ধাঁধা। কাল পুরুষের পা ভেজে শিশিরে বাংলার পথে পথে খুঁজেছে প্রিয়ার
হারানো নোলক একাদশী সৈকতে, হয়তো বা প্রচ্ছন্ন মানুষই ছে পশ্চিম পূব, আমার মানুষ সাগরে কুড়ালো ঝিনুকে মুক্ত খুব, গুপ্তধনের আশা বুকে পুষে জাহাজ স্বপ্ন আঁকে, যা কিছু দুঃখ আর কষ্টের চলে যেতে দাও তাকে। বয়সবিহীন শালবন পেতে বাতাস মাখছে ধুলো, জানালার আলো থেকে মুছে যাক পাংশুটে রঙগুলো, পান্থশালার প্রথম পালং ক্লান্ত দীর্ঘশ্বাসে, আরো বেশি করে তোমাকে পেয়েছি যখন থাকো না পাশে। ঘাসে ঠেস দিয়ে বিকেলে দাঁড়ালো, বুক চিরে দেখি ফের ফেলে যাওয়া ঘোর বকের চিহ্ন, উর্মিল ঢের ঢের। আকাশ সাঁতরে নীল গাইগুলো হারিয়েছে কোন দূরে, একলা আমার একখানি ট্রেন ছুটছে পাঁজর ফুঁড়ে, বেদে কন্যার মৌনতা জুড়ে কোন কথা খোলতাই, কখনো তোমাকে নিয়ে একবার কবিতা লিখতে চাই। জলপাই রঙা তারা অবসরে নিমফুল ক্রমে হয়, ম্রিয়মান স্মৃতি উটের গ্রীবার পরিচয়ে মায়াময়, নিরাময় নয় মুখ পোড়া চাঁদ কলঙ্ক চেয়েছিল, মন ভালো নেই ভাবনার নাও যেন পাল তুলে দিল। মাছ তুলে বসে দ্রাবিড় চড়ুই শুনেছে মাছ তুলে বসে দ্রাবিড় চড়ুই গুনেছে শস্য ভূমি, জলের ভেতরে বেড়ে চলে জল আমার হৃদয়ে তুমি। ধন্যবাদ ফারুক ভাই। অনেক চমৎকার। চমৎকার। অনিরুদ্ধ আলমের কবিতায় আমি যেটা দেখেছি, তার যে ছন্দের উপর যে দখল, প্রত্যেকটা ভাষায় প্রত্যেকটা শব্দের ব্যবহার, এবং তার সঙ্গে ইনডাইরেক্টনেস, একটা ইঙ্গিতময়তা সেটা আছে। মানে এটা সহজ সরল কথা নয় যে সবাই চট করে বুঝতে পারবে, এটা মানে ভাবার বিষয়। এই ব্যাপারে আর কারো কোনো মন্তব্য থাকলে বলুন। মাহফুজা, অনন্যা, বিলকিস, সোহানা, আবার আর কারো কোনো মন্তব্য আছে কি? হ্যাঁ, অবশ্যই। আমার আহ, ওর কবিতা তো বরাবরই ভালো লাগে। আর সবচেয়ে কানে বেশি লাগে যেটা ভালো লাগার, যে ছন্দ নিয়ে নিরীক্ষা করেও অনেক রকমের। তো সেটা তো আছেই, সেই সঙ্গে কথার জাদুকর বলা যায়। ওর উপমা প্রয়োগটা বিশেষ করে একেবারেই নতুন, ছন্দের সাথে মিল রেখে নতুন নতুন উপমা ব্যবহার করে। সেটা বেশ ভালো লাগে। সবসময় পড়ি ওর কবিতা, ইদানিং গানও লিখছে, সেগুলোও শুনছি। তো ভালো লাগছে, আজকেও ভালো লাগছে। আর বেশি ভালো লাগলো যে যে আমাদের প্রকৃতি, মানুষ, প্রেম, এই সব কিছুকে একসঙ্গে করে কিভাবে মালায় গাঁথা যায়, সুরে গাঁথা যায়, সেটা ওর কবিতার মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত পাচ্ছি। এটাই আর কি। শুভকামনা থাকলো অনিরুদ্ধ আলম। চমৎকার। সুমিত্রা দাস খান, আপনার কি মনে হয় ওনার কবিতা আবৃত্তির জন্য কতটা উপযোগী বা কষ্টকর? আসলে অনিরুদ্ধদার কবিতা আমার ভালো লাগে। উনি ছন্দ নিয়ে এক্সপেরিমেন্ট করেন, অনেক গভীর গভীর কথা উনি খুব সাদামাটা ভাবে অনেক সময় বলেন, যেটা মনের গভীরে খুব দাগ কাটে। আর বিভিন্ন বিষয় নিয়ে উনি রচনা করেন, তার মধ্যে একটা বৈপরীত্য এবং বিচিত্রতা দুটোই লক্ষ্য করি। খুব সাধারণ সাধারণ বিষয় নিয়েও এত সুন্দর করে লেখেন, সত্যি যেন মানে মায়ায় পড়ে যায়। একটা কবিতা, মায়া কবিতাটা আমার কাছে রয়েছে, আমি নিশ্চয়ই পড়বো এটা। সত্যি অনিরুদ্ধদাকে বলি, আপনি আরো এগিয়ে যান। খুবই ভালো লাগে আপনার লেখা। ধন্যবাদ। কবি মাহফুজা, অনন্যা।
আমি কবি অনিরুদ্ধ আলমের একজন পাঠক। শুধু পাঠক নয়, খুব ভালো পাঠক। মুগ্ধ। আমি যেটা আমি যেটা লক্ষ্য করি, ওনার কবিতায় শুধু ছন্দ বা এক্সপেরিমেন্ট, নতুনত্ব, এর বাইরেও কিছু বিষয় নিয়ে উনি কাজ করেন, যেমন মিথের ব্যবহার থাকে, হ্যাঁ, কিংবা একদম। কোনো কোনো প্রাচীন কোনো নিদর্শনের বিষয় থাকে, যেগুলা আমাদের ইতিহাসে আমরা হয়তো ভুলে যেতে বসেছি, হঠাৎ ওনার কবিতায় সেই প্রয়োগটা দেখি, তখন অনেক ভালো লাগে। সবকিছু মিলিয়ে অবশ্যই বলবো যে উত্তরাধুনিক কবিতা বা কবিতা যত এগিয়ে যাচ্ছে সামনের দিকে, ঠিক সেরকম চিন্তা মাথায় রেখেই উনিও আগাচ্ছেন। এই আগানো যেন মানে চলতেই থাকে। বাহ, চমৎকার বলেছেন সবাই। মানে তাহলে আমরা আমরা যারা পাঠক তারা ঋদ্ধ হতে পারবো প্রতিনিয়ত। মুগ্ধ হই। ঠিক আছে, এবার আপনার কবিতায় যাই। কবি মাহফুজা অনন্যা, আপনার কবিতাগুলো তো খুব জনপ্রিয়তা পেয়েছে দেখেছি। এ, এবং আমি 2026 সালে আমার একটি কবিতা বই প্রকাশ হয় বইমেলায়, আর একটি উপন্যাস বের হয়। উপন্যাসের নাম ছায়াজাল, আর একটি কবিতার বই বের হয়, বইটির নাম সংক্রামিত গৃহবেদনা। এখন সংক্রামিত গৃহবেদনা বই থেকে একটি কবিতা পড়ব। আমি আবার আমার সামনে আবৃত্তিকার আছেন। আমি সাদামাটা ভাবেই পড়ি, যেহেতু আমার লেখার অভ্যাস, হ্যাঁ, তো খুব ভালো পড়তেও পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। হ্যাঁ, এখন যে কবিতাটি পড়ব, কবিতার নাম নেশা ও অনুমরণ। ঘাসফুল মরে হলুদ হয়, তবুও কেউ বলে এটাই বসন্ত। যুদ্ধের ময়দানে থাকে উড়ন্ত চুম্বন, আর প্রেমের চিঠিতে রক্তের দাগ। ভালোবাসা নয়, শুধু প্রতিপক্ষ ভেবেছি, যার চোখে কুয়াশা মানে বিপ্লব, আর ঠোঁটে লুকিয়ে থাকে অস্ত্রোপচার, পরবর্তী মৌনতা। দুজনেই পিছু হটি, কিন্তু আলাদা পথে নয়। একই গোলক ধাঁধায় গড়িয়ে পড়া দুইটি ব্যথার বিমান। সে ছিল বুলেট প্রুফ দুঃখ, আমি ছিলাম আত্মঘাতী শব্দ। আমাদের কবিতা গ্রেনেড হয়ে ফোটে হৃদয়ের নীরব খণ্ডচিত্রে। প্রেম যুদ্ধ দুই অভ্যন্তরীণ অনুমরণ, শুধু পার্থক্য একটি ফুল ফোটাই ধ্বংসের গায়ে, অন্যটি ধ্বংস করে ফুলের ভেতর। নেশা, কারণ আমরা ছুতে চাই, ছুলেই জ্বলে ওঠে শরীরের মানচিত্র, আর নিভে যায় নিজেরই ছায়া। ধন্যবাদ। বিউটিফুল, বাহ। বাহ, চমৎকার। সোহানা বিলকিস, কিছু বলেন। আহ, আমার কাছে অনন্যার কবিতা শুনে একটু আল মাহমুদের কবিতার কথা মনে পড়ছে, যে এই দুই হাতের ব্যবহার করলেন, তারপরে মানচিত্র, শরীরের মানচিত্র। আহ আমাদের কবিতা গ্রেনেডের মতো, বুলেটের মতো, মানে এই যে কিছু ব্যবহার রয়েছে, শব্দের ব্যবহার, যেটা ওই পোস্ট মডার্ন কবিরা ব্যবহার করেন, যেগুলো আমরা তার আগে রোমান্টিক যে আন্দোলন ছিল সেই সময় কিন্তু এরকম শব্দ পেতাম না। এখন জীবনের যে কঠিন বাস্তবতা, এই বিষয়গুলোকে প্রকাশ করার জন্য আমরা নানান রকমের উপমা, বিশেষণ এইগুলো ব্যবহার করছি, উৎপ্রেক্ষা, রূপকের আশ্রয় নিচ্ছি। তো অনন্যার কবিতার মধ্যে সেগুলো আছে। আহ সেই মিথের ব্যবহারও আছে, এবং আমাদের যে প্রত্যয়, কবিতা নিয়ে সংগ্রাম করা, কবিতা যে ভূমিকা রাখতে পারে আমাদের সমাজ বা সমাজের পালা বদলে, সেটা দেখা যাচ্ছে তার কবিতার মধ্যে রয়েছে। প্রতিবাদী চেতনা আমার খুব বেশি
পড়া হয়ে ওঠেনি, কিন্তু ওই যে এখনই যেটা শুনলাম আমি এই প্রসঙ্গেই বললাম আর কি। তো অনন্যা আশা করছি যে কবিতা নিয়ে তার সংগ্রাম চালিয়ে যাবেন, সেই জন্যে অসংখ্য শুভকামনা থাকলো আপনার জন্য। অনেক ধন্যবাদ। এবার শুনে ধন্যবাদ। আমেরিকার সুমিত্রা খান, আপনি কি বলেন? ধন্যবাদ সবাইকে আরো একবার জানাই, এত গুণী মানুষদের সাথে আমি রয়েছি। আসলে আমাদের ভাষা বিপন্ন এখন, বিপন্নতার মাঝখানে আমরা রয়েছি, কি হবে জানি না। ভাষাকে বাঁচিয়ে রাখতেই হবে যেভাবেই হোক। ছোট্ট একটি কবিতার মাধ্যমে আমার আরতি আমি প্রকাশ করি। কমলেশ পালের লেখা একটি ছোট্ট কবিতা, জন্মদাগ। কোথাও হারিয়ে গেলে জন্মদাগ দেখে চিনে নিও। খাড়ি নদী ভাটিয়া সন্দীপ কেউ খালি, তরাই চড়াই খাদ সবুজ বজনারি। ভুলে যদি অকস্মাৎ ঘরমুখ না হই জননী, বিজ্ঞাপনের নাম দিও, উচ্চতা পোশাক দিও, গাত্র বর্ণ দিও, লিখে দিও লোকটি বাংলা বলে, বাংলা ভাষা জন্মদাগ তার। হুমায়ুন আজাদের আরেকটা আমি পড়ি, সকলেরই জানা, বাংলা ভাষা তোমার মুখের দিকে, এর নির্বাচিত একটু অংশ। তোমার মুখের দিকে আমি সব সময় তাকিয়ে আছি, যখন জেগে থাকি তখন স্থির করে রাখি দুটি চোখ, স্থির করে রাখি অস্তিত্ব। যখন ঘুমোই তখন তোমার দিকে ধরে রাখি দুটি চোখ, স্থির করে রাখি স্বপ্ন। তুমি আর আমি একই গোত্রের, শ্যামলী রূপসী। সাঁই সাঁই চাবুকের শব্দ শুনি, চাবুকের সাঁই সাঁই শব্দে গান হয়ে বেজে উঠছে 1100 বছর, শুধু চাবুকের শব্দ শুনি। তুমি আর আমি সে গোত্রের যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায়, হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায়। তোমার অশ্রুবিন্দু পৃথিবীর সুন্দরতম মুক্তোর চেয়েও সুন্দর, তোমার পিঠের চাবুকের দাগ উজ্জ্বলতম জড়োয়ার চেয়েও উজ্জ্বল। তুমি তাকালেই সৌন্দর্য ঠিকরে পড়ে, সূর্যাস্তে চন্দ্রোদয়ে শিশিরে সমুদ্রে বুনো হাসে কবিতার পংক্তিতে। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থরু থরু ভালোবাসার নাম রবীন্দ্রনাথ, তোমার বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। তোমার রূপের সীমা আমি পাই না। যখন শৈশবে আমার বুক থেকে, স্বপ্ন থেকে প্রথম মুখর হয়ে উঠেছিলে, মনে হয়েছিল সেই প্রথম পৃথিবীতে বাণী এলো। মা বলার সাথে সাথে তুমি আর অদ্বিতীয় আরেকজন এক হয়ে গিয়েছিলে। জননী জননী, তারপর তুমি আমার চাঞ্চল্য হয়ে ছড়িয়ে পড়েছ মাঠে মাঠে, আকাশে আকাশে। আমার দুঃখ হয়ে কেঁপে উঠেছ সত্তায়, আমার স্বপ্ন হয়ে দেখা দিয়েছ গ্রন্থে। এক সময় দেখি তুমি আর আমার অস্তিত্ব এক হয়ে গেছে, সুখে দুঃখে, উদ্ধত বিদ্রোহে, পরাজয় আর বিজয়ে অভিন্ন আমরা। হাজার বছর ধরে, হাজার বছর ধরে। বাহ, চমৎকার। এই যে বাংলা ভাষার প্রতি এই যে নিবেদন, এই যে অসাধারণ সব সৃষ্টি, ভাষা আমাদের লুপ্ত হয়ে যাচ্ছে না বা ধ্বংস হয়ে যাবে না,
বিনাশ হয়ে যাবে না, এই ভালোবাসা টিকিয়ে রাখবে। খুব ভালো লাগলো। আমি একটু ব্যাক রিওয়াইন্ড করছি কবি মাহফুজা অনন্যার কবিতার বিষয় নিয়ে। অনিরুদ্ধ আলম যদি কিছু বলেন। ধন্যবাদ ফারুক ভাই। আহ মাহফুজ, আসলে সত্যি বলতে কি আমি মাহফুজা অনন্যার কবিতা খুব পছন্দ করি, খুব ভালো লাগে, এবং বিভিন্ন সময় আমি ওকে বলেছি যে তোমার কবিতা আসলে অসাধারণ। এবং ওর যে বইটা আমি দেখাচ্ছি, এই যে বইটা আমার খুব প্রিয় বই। হ্যাঁ, এটা একটা অসাধারণ বই, কামার্ত নগরের খুব কান। সুন্দর। হ্যাঁ, আমার কিছু কবিতা চাই কিন্তু। আচ্ছা, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, আমি এটা ইয়ে করবো। মাহফুজা, একটু ওই যে সুমিতা দাস খানকে একটু পাঠিয়ে দিও তো তোমার কিছু কবিতা। হুম। আচ্ছা। আহ, মানে ওর কবিতার যে উপস্থাপনা এবং চিত্রকল্প যে ব্যবহার, অন্যদের চেয়ে নিঃসন্দেহে ব্যতিক্রম ধর্মী। এবং ও আসলে পড়াশোনা করেছে ম্যাথে, তাই না? তুমি কি গণিতে পড়েছো, তাই না? জি। যার ফলে আমি প্রায় দেখি গণিতে অনেক টার্ম মানে কবিতায় চলে আসে। এটা একটা ভালো, কারণ আসলে চিত্রকল্প বলতে যে শুধু গাছপালা নদী নালা হবে এমন কিছু নেই। বৈজ্ঞানিক আবিষ্কার আসতে পারে, ম্যাথের কথা আসতে পারে, ফিজিক্সের কথা আসতে পারে, কেমিস্ট্রির কথা আসতে পারে। হ্যাঁ, কারণ আসলে তো কবিতা আসলে তো জীবনের যত অনুষঙ্গ, উপসর্গ, অছিলা, মাধ্যম সবই কবিতার মধ্যে আসবে চিত্রকল্প হিসাবে। তো আমি সেটা দেখতে পারি মাহফুজা অনন্যার। এবং ওর যে কবিতার মধ্যে মানে আমাদের যে বর্তমান জীবনের যে জীবন যন্ত্রণা, বা আমাদের জীবনের যে প্রত্যক্ষ এবং পরোক্ষ যে অভিজ্ঞতাগুলো, হ্যাঁ, এবং আমরা যে প্রতি মুহূর্তে যে চ্যালেঞ্জগুলো ফেস করছি, ওই জিনিসগুলো ওর কবিতা উঠে আসতে দেখি। যেরকম আমি একটা শুনলাম যে এখন তো যুদ্ধ চলতেছে সারা পৃথিবীতে, তাই না? তো মাহফুজা অনন্যা বলছে যে আমার কবিতা গ্রেনেড হয়ে ফুটে। হ্যাঁ, মানে প্রসঙ্গটা এভাবে এসেছে। তা আমি আমার বিশ্বাস এটা একটা খুব সমসাময়িক এবং চমৎকার চিত্রকল্প। তো আমি আর কিছু বলবো না, আরো যারা আছেন ওনাদের কাছে আমি শুনতে চাচ্ছি। তো মাহফুজা অনন্যার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। এবং ও দুহাতে লিখছে এবং সেই সঙ্গে উপন্যাসও লিখছে। আমার পড়ার সৌভাগ্য হয়নি, আমি অনেক দূরে থাকি, যার ফলে চাইলেই বই হাতের কাছে মানে আমি পেতে পারি না। তবে এবার ঢাকায় গেলে আমি মাহফুজা অনন্যার সবগুলো বই সংগ্রহ করব। তা মাহফুজা অনন্যা একটু সুন্দর মানে একটা কবিতা উপহার দেওয়ার জন্য আজকে পাঠ করেছে ও। অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমি একটু সুমিত্রা দাস খানের আবৃত্তি সম্পর্কে বলি। সুমিত্রা দাস খানের আবৃত্তি আজকে যে কটা পড়লেন আমার খুব ভালো লেগেছে। এবং দীর্ঘদিন ধরে সুমিত্রা দাস খান কবিতার সঙ্গে এবং কবিতা আবৃত্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং খুব ঘনিষ্ঠভাবে জড়িত। এবং তার যে কবিতার প্রতি আন্তরিকতা, তার যে কবিতাকে নিয়ে যে ওন করেন, উনি নিজেকে কবিতাকে যে মানে ধারণ করেন মনে প্রাণে, এটা আসলে সত্যিই খুব প্রশংসনীয় এবং মুগ্ধকর। এবং সুমিত্রা দাস খানের আমরা আরো কবিতা আবৃত্তি শুনতে চাই। সুমিত্রা দাস খানের জন্য শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। এবং আপনি এবং সোহানা বিলকিস যা বলেছে তার সাথে আমি সহমত। কবি মাহফুজা অনন্যার কবিতার ব্যাপারে তার উপমা, যেমন এক জায়গায় লিখেছেন বুলেট প্রুফ দুঃখ। যুদ্ধের যুদ্ধের প্রতিচ্ছবি আছে, কিন্তু তার মধ্যে আরো অনেক যুদ্ধের ছবি আমরা দেখতে পাই। এটা মানুষের সম্পর্কের ছবি এবং আরো ব্যাপৃতভাবে সেগুলো খুব চমৎকারভাবে ব্যক্ত হয়েছে। খুব ভালো লাগলো কবিতাগুলো। আর সুমিত্রা দাসের কবিতা আবৃত্তি চমৎকার বোঝা যায়। আপনি চর্চা করেন, আপনি পড়েন, কারণ কবিতা আবৃত্তি কিন্তু সহজ ব্যাপার না। আমি তো মনে করি একজন আবৃত্তি শিল্পী হচ্ছে একাধারে চিত্রকার এবং সুরকার। সুরকার কেন? কিন্তু গানের যেমন একটা নির্দিষ্ট স্বরলিপি আছে, সবাই সেটাই অনুসরণ করে। কিন্তু কবিতার ব্যাপারে এক একজনের এক এক রকমের উপলব্ধি থেকে সেটা সেভাবে পড়ে। কিন্তু আসল কথা হচ্ছে সেটা পাঠক কিভাবে বা শ্রোতা কিভাবে গ্রহণ করছে। চিত্রকর এই কারণেই বলি, কারণ আবৃত্তিকার তার আবৃত্তির মধ্যে দিয়ে একটা চিত্র ফুটিয়ে তোলে এবং সেক্ষেত্রে তার দক্ষতা। কণ্ঠটাই দরকার, কিন্তু সেটাই সর্বস্ব নয়। আমরা যারা আগে ওই যে শম্ভু মিত্রের আবৃত্তিগুলো পছন্দ করতাম, সেই সঙ্গে সব্যসাচী, এখন তো অনেক হয়েছে।
খুব ভালো, আপনি চর্চা চালিয়ে যান। এবার আমরা সোহানা বিলকিসের কাছে একটা কবিতা শুনতে চাই। কবিতা, আমি আসলে কবিতা পড়াই বা গবেষণা করি। ওইভাবে সবার মতো করে কবিতা চর্চা করা হয় না, কিন্তু আমার মানে শৈশব থেকে, ছোটবেলা থেকেই হঠাৎ হঠাৎ করে এক একটা পরিস্থিতি যখন সামনে আসে, এক একটা আবেগ যখন জেগে ওঠে, তখন হঠাৎ করেই কবিতা লিখে ফেলা হয়। মানে মনে হয় আমাকে দিয়ে কেউ লিখিয়ে নিচ্ছে, এরকম একটা ব্যাপার আমার ভেতরে আছে। তো আমার বেশিরভাগ কবিতাই কিন্তু ওইরকম, যে একটা ঘটনা, সেই ঘটনার প্রেক্ষাপটে হঠাৎ করে আমার প্রচন্ড ভাবে এক ধরনের আত্মজাগরণ যাকে বলে সেটা জেগে ওঠে, আমি কবিতা তখন লিখি। আচ্ছা, আমি একটা কবিতা শোনাই আপনাদের। সেটা হচ্ছে আহ আদিবাসীদের নৃগোষ্ঠী, বাংলাদেশের যে নৃগোষ্ঠী আছে তাদের জীবনযাত্রা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম। এখানে আমার ভাবনাটা ছিল যে পার্বত্য চট্টগ্রামের যে বিশাল এলাকা, কাপ্তাইয়ের বিদ্যুৎ বাঁধের কারণে যে প্লাবিত হয়েছিল, এবং তার কারণে অসংখ্য জনগোষ্ঠী তারা ভিটেমাটি থেকে তারা উদ্বাস্তু হয়েছিল। তাদের সেই যে আর্তনাদ, তাদের যে বেদনা, এটাকে আমি ধারণ করেছি যে তারা তখন, এখন পর্যন্ত তারা সেটা, সেই বেদনা তারা এখনো ভুলতে পারেনি। তো তাদের সঙ্গে তাদের আত্মার সঙ্গে মিশে আমি একটা কবিতা লিখেছিলাম, এবং কবিতাটি প্রকাশিত হয়েছে আদিবাসীদের একটা কাব্য সংকলন, 1000 বছরের বাংলা কবিতা, এই সংকলনটিতে প্রকাশিত হয়েছে। কবিতার নাম হচ্ছে বিজু, এবং এটা চাকমা ভাষায় অনুবাদ করেছেন কবি মৃত্তিকা চাকমা। আমি এই কবিতাটি বাংলাতেই শোনাচ্ছি, যদিও চাকমা ভাষায় আছে এখানে। বিজু এটা উৎসব, তাদের নববর্ষের, আমাদের বাংলা নববর্ষের উৎসবের সেই সময়টাতে তাদের বিজু উৎসব হয়। পাহাড়ে যে ফুল ফোটে বিজু, সেই ফুলটাকে কেন্দ্র করে তারা জলে ফুল ভাসায়। উৎসবের নাম বিজু, আপনারা অনেকেই হয়তো জানেন, নানান রকমের আয়োজন থাকে সেটা কেন্দ্র করে। তো আমি নামকরণ করেছি বিজু। শোনো, উদাসী উদালে ওই মেঘ গেছে জড়িয়ে, সারাদিন বসে বসে গুনি তার ছায়া। কখন আসবে সুখ, হারানো সে মায়া? হয়তো জীবন আজ জলধারে পড়ে থাকা মন, হয়তো বনে বনে হরিয়াল আজও বুঝি বট ফলে খুঁজে ফেরে স্বাদ, হয়তো বসত করা সেই ঘরে ছিল কত গান। একদিন ছিল সব ওইখানে, গভীর সুনীল তার রং, টিলা জুড়ে জুমঘর, রাত জেগে পাহারায় ফুরিয়েছে ক্ষণ। তোমার আমার সেই তরুণ দিনের কথকতা, কথাগুলো ছিল খুব মৃদু তার আয়ু, হাসিতেই ঝলমলে নেশাতুর বায়ু। কখনো চৈতালি চাঁদে উদাল হলুদ তার ঝিরঝিরে সোনা ফুলে ঢেকে দিত আমাদের সেই ছোট ঘর। শীতল ভাতের সাথে ধোয়া ওঠা চুলো, চন্দন মালতী ফুলে সাজানো সে ক্ষণ। তুমি আমি, আমাদের পুরনো সে গান মনে আছে? বনে বনে ছড়া পথে, তীর তীরে জলে ভাসিয়েছে জবা, জুই, গোলাচি ফুলের মালা গেথে। বসে ভাবি, জলতলে বনে বনে ফুটেছে যে আজ মল্লিকা, জুথি, চাপা, মাধুরীর ঢল। পিনাং ধুতি ওড়ে নিশীথের সাথে, রাত জাগা কুবো পাখি কোথা চলে গেলে? আমাদের বৈশাখী খুঁজে ফেরে তারে। এটুকুই। বাহ, খুব সুন্দর। খুব হৃদয় হৃদয় ছোঁয়া, আমাদের মনে অনেক স্মৃতির উদ্রেক করে, নস্টালজিয়া নিয়ে আসে, সেই সঙ্গে বেদনাও। কবি অনিরুদ্ধ আলম, আপনার মন্তব্য। আহ, এই কবিতাটা আমি যখন প্রথম ফেসবুকে পড়ি, তো পড়ার পরপরই আমি
সোহানা বিলকিসকে ফোন দিয়েছিলাম। আচ্ছা, বিলকিসের সাথে আমি একটু পরিচয় দিয়ে নিই। বিলকিস কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে একসঙ্গে পড়েছি। তো তো ও ওর সাথে কবিতা নিয়ে ও তো খুব ব্যস্ত থাকে, যেহেতু অধ্যাপক মানুষ, কথা বলতে ভয় লাগে, ভারীকে টাইপের মানুষ। হ্যাঁ, কঠিন কঠিন সাহিত্যে কঠিন কঠিন বিষয় নিয়ে পড়াশোনা করায়, প্রচুর পড়াশোনা। এখন তো মনে হয় তুই বাংলা বিভাগের প্রধান, তাই না? সোহেলি, হ্যাঁ সোহেলি বলে ওর ডাকনাম সোহেলি। তা এখন ওর তো দায়িত্ব আরো বেশি। হ্যাঁ, আবার গবেষণা করছে শুনলাম, আল মাহমুদ নিয়ে এখন তার সর্বশেষ গবেষণা চলছে, শীঘ্রই বই বের হবে। তো এই কবিতাটা যখন প্রথম প্রকাশিত হয়, ফেসবুকে যখন পোস্ট করে তখন আমাকে ফোন করে বলেছিলাম যে একটা অসাধারণ একটা কবিতা। আসলে আমি বলবো কি, মানে সোহেনা বিলকিস হলো একটু অন্তর্মুখী কবি আর কি। অন্তর্মুখী হওয়ার কারণও থাকতে পারে, হয়তো গবেষণা করে তো পড়াশোনা করায়, তাকে পড়তে হয়, মানে স্টুডেন্ট পড়ায়, পড়তে হয়, তার আবার মানে ভারী ভারী টাইপের বই টই লিখতে হয়, যার ফলে আমার অনেক কবিতা তাকে এই কারণে তাকে অনেক দূরে সরিয়ে রেখেছে। কিন্তু ওর কবিতা আমার ভালো লাগে এবং ওকে আমি বিভিন্ন সময় মানে ফোন করে বলেছি যে তোমার এই কবিতাগুলো আমার ভালো লাগে, তোমার এই কবিতার লাইনগুলো ভালো লেগেছে। এই কবিতাটাও মানে অসাধারণ একটা কবিতা। সেই যে আদিবাসীদের মানে ঐতিহ্যবোধ, চেতনা, তাদের যে মানে প্রকৃতির সাথে যে আত্মিক দীর্ঘদিনের হাজার বছরের যে সম্পর্ক, সেটার একটা মানে অনুভূতি, সেটার একটা রেশ আমি এই কবিতার মধ্যে দেখতে পাই। মানে এটা মানে আমি নিঃসন্দেহে ওর একটা মানে ভালো কবিতা। এবং আমি সোনা বিলকিসকে অনুরোধ করব ও যেন আরো বেশি করে কবিতা লেখে, শুধুমাত্র গবেষণা নিয়ে বসে থাকলে মানে পড়ে থাকলে হবে না। হ্যাঁ, তো আমি ওর কাছ থেকে আরো বেশি বেশি কবিতা মানে আশা করি। তো এত সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য সোনা বিলকিসকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। কবি মাহফুজান, অন্য কোনো মন্তব্য? ধন্যবাদ। কবিতাটি খুবই মন দিয়ে শুনলাম। কবি অনিরুদ্ধ আলম তো অনেক কিছুই বললেন, আমি সেগুলো না বলি। আমার কাছে মানে আমার কাছে একটু নস্টালজিক ভাব চলে এসেছে কবিতাটি শোনার মধ্যেকার সময়ে। আর কেমন একটা মাটি মাটি গন্ধ আছে ওনার কবিতার মধ্যে। মনে হচ্ছে আমরা খুব শেকড়ের কাছে চলে যাচ্ছি, বা সেখানকার একটা গন্ধ পাচ্ছি। সেগুলা নিয়ে উনি কথা বলেছেন কবিতায়। বেশ, যেগুলা আমাদের অস্তিত্বের সাথে আছে, আমরা যেগুলা ধারণ করছি, যেগুলো ছাড়া আমরা আসলে মানুষ না, বা আমরা নিজেদেরকে অস্বীকার করতে পারি না, যে বিষয়গুলো, সেসব বিষয়গুলাই ভালো লাগলো। সব মিলিয়ে অবশ্যই অনেক ভালো লাগলো। আর উনি এমন একজন গুণী, বা এমন একজন বড় মানুষ আমার কাছে। উনার কবিতা নিয়ে আসলে কিছু বলতেও একটু ভয় লাগছে বা ভয় পাই। তারপরেও মনে হচ্ছে যে ঋদ্ধ হলাম, বা পড়ার সুযোগ পেয়ে খুবই তৃপ্ত হলাম। ভালো লাগলো। আর কবি অনিরুদ্ধ আলমের মতো আমিও বলবো, আপনি যদি লেখায় অনিয়মিত থাকেন, তো আমাদের জন্য নিয়মিত হন। আমাদের আবৃত্তি শিল্পীর কোনো মন্তব্য আছে? 100 বার। প্রথমত, এত গুণী একজন মানুষ, তার লেখা নিয়ে কি বলবো, ধৃষ্টতা। হ্যাঁ, আমি খুবই সামান্য একজন মানুষ। দিদিভাইকে বলবো, ঠিক যেন মাটির একটা সোঁদা গন্ধ পেলাম, প্রকৃতির সঙ্গে একাত্মতা, একদম মাটি মাখা একটা সম্পর্ক যেন। আরো লিখে যান, কাজ তো থাকবেই, কিন্তু লেখাটাও জরুরি। আরো লিখে যান আপনি। এত সাবলীল লেখা, খুব সাবলীল, যেন ঠিক পাশের বাড়ির মেয়ে বলে না, ভীষণ সাবলীল। আমার খুব ভালো লাগলো। দুজনের লেখাই আমার খুব ভালো লাগলো। আর অনিরুদ্ধ দায়ের তো আর কি বলবো, তিনজনের পড়াই খুব ভালো লাগছে। সত্যি মানে আজকে যেন ঋদ্ধ হচ্ছি, যত শুনছি ততই চমৎকৃত হচ্ছি। অনেক ধন্যবাদ। সোহরা বিলকিস, সবাই আপনাকে ভাবছে খুব গম্ভীর, গাম্ভীর্যপূর্ণ। এমনকি আপনার বন্ধু অনিরুদ্ধ আলমও ভয় পাচ্ছে আপনার আপনার ভয় পাওয়ার মতো মানুষ তো আসলে আমি না। ও হ্যাঁ, যেমন ভাবে আমি আসলে ওরকম না। সেই
মানে তার মানে আসলে আপনি ওই যে বলে না, যখন পড়াশোনা করেছি সেই সময়টা একটা আলাদা সময়। তখন ছেলে মেয়েদের মেলামেশাটা অতটা ছিল না। হুম, হুম। 90 দশকের শেষের দিকে আমরা পড়াশোনা শেষ করেছি, তাই আমি শূন্য দশকের আগে। তো সেই সময়টা আসলে ছেলে মেয়েদের ওই রকম মেলামেশা ছিল না, আহ, যেটা এখন হচ্ছে। তো ও আমাকে এখন চিনছে, আগে বিশ্ববিদ্যালয়ে থাকার সময় চিনতো না। মানে চিনতো না বলতে আমি বোঝাচ্ছি যে মেলামেশা হয়নি। ওকে তো এখন এই এখন কারণে আমাকে হয়তো ওইভাবে বুঝতে পারে না, ওকে ওকে অন্তর্মুখী হতে। আসলে আমি ওকে অন্তর্মুখী না। ওকে এখন অন্তর্মুখী ভয় না পাচ্ছেন? আমি। হুম, আমি প্রেমের কবিতাও লিখি, হুম, আজকে হুম। পড়েছি এরকম। তো নানান রকম খুব কবিতা সুন্দর। লেখার আছে, আহ, লিখছি আসলে। যেটা মনে হয়, কবিতা পড়তে এসে মনে হলো যে আমার কবিতা আসলে কিছু হয় না। তার আগে কিন্তু লিখতে পারতাম। মানে ওই যে বলে না, হাতুড়ে ডাক্তার সুন্দর হুম, হুম। চিকিৎসা করে যাচ্ছে, রাইট, রাইট। কিন্তু যখনই তাকে শেখানো হবে তখন সে ভয় পাবে লিখতে। তো আমার ওইরকম ব্যাপার হয়েছে অনেকটা, যে আমি বিশ্ববিদ্যালয়ে যখন সাহিত্য পড়তে আসলাম তার আগে কিন্তু অসংখ্য কবিতা লিখতাম। কিন্তু যখনই সাহিত্য পড়তে আসলাম, যখনই আমি ছন্দ জানলাম, নিয়ম কানুন জানা শুরু করলাম, তখন আমি থমকে গেলাম যে আসলে তো আমার কিছু হচ্ছে না। এই যে একটা ভয়, এই ভয় থেকে কবিতা লেখাটা একটু বন্ধই হয়ে গেল বলতে গেলে। আবার এখন যেটা হয়, এখন হঠাৎ হঠাৎ করে যে বললাম যে এক ধরনের প্রণোদনা কাজ করে, সময়টা আমাদেরকে দিয়ে লিখিয়ে নেয়, মনে হয় আমি যদি না লিখি আমার খুব অপরাধ হবে। যেমন ফিলিস্তিনের শিশুদের পরিস্থিতি দেখে আমি কবিতা লিখেছি, আমার মনে হয়েছে যে আমাকে লিখতে হবে। তারপরে এই যে একটা বস্তিতে, করাইল বস্তিতে অগ্নিকাণ্ড হলো, ওটা দেখেও আমার প্রচন্ড রকম কষ্ট লাগলো যে একজন মানুষ যার ঘরটা পড়ে গেছে, সেই পোড়া ঘরের মধ্যে সে রাতের বেলা একটা কম্বল নিয়ে যে শুয়ে আছে, কারণ তার আসলে আর কোনো জায়গা নেই, মাথার উপরে ছাদ নেই, সে ওই পোড়া টিনের ভেতরেই সে যে শুয়ে আছে। এটা দেখে আমি প্রচন্ড কষ্ট পেলাম। আমার কেমন যেন লাগছে, আমি কি করব ভেবে পাচ্ছি না, আমি তো কোনো উপায় নেই। তখন কবিতা হয়ে উঠলো আসলে আশ্রয়। কবিতা লেখার পরে আমার মনে হলো যে আমি কিছু করলাম, আমার প্রাণটা একটু শান্ত হলো। আমি জানি সবারই তাই হয়, যারা কবিতা লেখেন প্রত্যেকেরই এই কবিতা একটা আশ্রয় হয়ে ওঠে। এবং তখন দেখা যায় এই কবিতা যখন অন্যরা পড়ছে তারাও কিন্তু ওই আবেগ দ্বারা আক্রান্ত হচ্ছে। এখানেই কিন্তু কবিতার শক্তি, সাহিত্যের শক্তি। আমি মনে করি যে আজকের এই পৃথিবীকে আমরা যারা সাহিত্যমনা, সাহিত্যকে সবার মধ্যে যদি ছড়িয়ে দিতে পারি, তাহলে মানুষের মধ্যে এত হিংসা বিদ্বেষ, এই ব্যাপারটা আসলে কমে আসবে। এবং কবিতা পড়ানো খুব জরুরি, পাঠ করার অভ্যাস করা, কবিতা লেখা লেখা তো অবশ্যই, সেই সঙ্গে আমরা ভালো যদি সাহিত্য পাঠ করি, কবিতা পড়ি, যদি কবিতাকে যদি উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের পৃথিবীটা আসলে অনেক সুন্দর হবে। তো এটা হচ্ছে আমার কথা। প্রেম ভালোবাসা সেই প্রথম জীবনের এক ধরনের আগ্রহের ব্যাপার থাকে। যখন আমরা বলি কৈশোর বা তারুণ্যের প্রথম প্রহর, সেই প্রহরে আমরা কিন্তু প্রাণের টানে অনেক প্রেমের কবিতা লিখে ফেলি। এখন যে বয়সে এসে উপনীত হয়েছি, এখন আমাদের জীবনের অভিজ্ঞতা অনেক, এই অভিজ্ঞতাটার মধ্যে প্রেমও আসে, তবে তার সাথে আসে জীবন, জীবনের গভীর উপলব্ধি। তো আমি প্রেমের কবিতাও লিখি এখন। সেই সেটাও সেই নস্টালজিক, আপনাদের মনে হবে যে মনে হয় আমরা এখন স্কুলে পড়ছি, কিংবা স্কুলে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তার সে অভিজ্ঞতা, মানে আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতাগুলো ছিল, সেগুলো নিয়ে আমি এখন আবার নতুন করে লিখছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মানে বর্তমান চিন্তা চেতনা, গবেষণার কাজও করছি আমি এটার। মানে আমাদের করতে হয় আসলে, আমাদের পড়াশোনা করতে গেলে, পড়াতে গেলে আমাদের প্রচুর লেখালেখিও করতে হয়, নিজেদেরকে পড়তেও হয়। সবকিছু মিলিয়ে কবিতার আশ্রয়টা আমি ছাড়িনি। আপনি যে বললেন, মানে আসলে একজন কবি কি করতে পারে, যে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, বস্তির যে কথাটা বললেন, আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনার যে প্রকাশ, আপনার যে অনুভূতি, যে প্রতিবাদ, সেটা আপনার কবিতার ভেতর দিয়ে বলতে পারেন। এবং এই প্রসঙ্গে আমি বলছি, আমির আজিজ বলে একজন ভারতের কবি, উনি মোদী সরকারের ওদের নাগরিক আইনের ব্যাপার নিয়ে বিদ্রোহ করে লিখেছিলেন, যেখানে মুসলমানদের মানে কর্নার করা হয়েছিল। আমি জানি আহ, তো ওখানে কবিতাটা লিখেছিলেন, সব কুছ ইয়াদ রাখা জায়গা। হ্যাঁ, সব মনে, দারুণ একটা কবিতা। আমি জানি না ইয়ে জানো কিনা সুমিত্রা দাস, শুনেছো কিনা,
সব আমি মনে সব মনে নো কমেন্টস, আচ্ছা ঠিক আছে ইন্ডিয়াতে থাকি। আচ্ছা ওটা অনির্বাণ চট্টোপাধ্যায় বাংলায় পড়েছিলেন। মুখ চেপে দেওয়া হচ্ছে, প্রতিবাদ করা যাবে না, এমন পরিস্থিতি। তো কবিতা যে লিখেছে ওকে, হ্যাঁ ঠিকই বলেছে, তাকে জেল টেলও খাটতে হয়েছে, কিন্তু কবিতাটি আবার প্যারিসে যখন একটা বিপ্লব হলো সেখানে ওটা পড়েছিল পিঙ্ক ফ্লয়েড দলের একজন, তাতে সেটা একটা আন্তর্জাতিক মাত্রা পায়। কবিতাটা আমিও বাংলা করে বাংলাদেশে যে ঘটনা ঘটলো সেটাকে মোল্ড করে অনেকটা পড়েছি। তো কথাটা এটাই বলতে যাচ্ছে যে একটা কবিতার আবেদন কেবল একটা দেশে একটা সময়ে সীমাবদ্ধ থাকে না। যেমন এখনো আমরা জেলখানার চিঠি কবিতাটা পড়ি, সেই জন্য কবিতার জোর সেখানেই যে সেটা যদি সত্যিকার ভালো কবিতা হয় সেটা কালোত্তীর্ণ হবে। এবং আমাদের কাজ আমি বলছি যারা কবিরা কবিতা লেখে তাদের আমাদের অনুভূতি, আমাদের প্রতিবাদ, আমাদের ভালোবাসা প্রকাশ করার হাতিয়ার হচ্ছে কবিতা। চলো আমাদের একটা পর্ব হয়ে গেল, আবার ঘুরে আসছি কবিতা শোনার বেলায়। আচ্ছা আরেকটা কথা বলতে যাচ্ছি, বিলকিসকে, সবাই যখন গম্ভীরের কথা বলে আপনাকে, আপনি রবীন্দ্রনাথের এই কথাটা শুনিয়ে দিতে পারেন। রবীন্দ্রনাথ বলছে, গভীর সুরে গভীর কথা শুনিয়ে দিতে তোরে সাহস নাহি পাই, আপনি হেসে তাই শুনিয়ে দিয়ে যাই। তাহলে আপনি হেসে হেসে গভীর কথাগুলো বলে যান। আর আপনার জাল মাহমুদকে নিয়ে কি গবেষণা করছেন সেটা সময় থাকলে আমরা একটু শুনবো। আমি এখন কবি অনিরুদ্ধ আলমের কাছে যাই, আপনার পরবর্তী কবিতাটা শোনান। আমাকে কিছু বলা হলো? না, কবি অনিরুদ্ধ আলম, শুনতে পাচ্ছেন? ফ্রিজ হয়ে গেছে কবি। আচ্ছা যাক, আমরা তাহলে মাহফুজ আনন্দের কাছে আমরা পরবর্তী কবিতা নিয়ে যাই। আপনার যে কবিতাটা আজকে ফেসবুকে প্রকাশিত হলো, অবমূল্যায়ন, সেটাকে পড়বেন? সেটা সেটা তো আহ, আমি ফোন থেকেই লাইভ হয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা আপনার নিজের একটা কবিতা মানে পছন্দের একটা, হ্যাঁ, অনিরুদ্ধ ভাই ফ্রিজ হয়ে গেল কেন? আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি হয় কিনা। অবমূল্যায়ন। হ্যালো। আচ্ছা, আমরা বরং ফারুক ভাই আপনার একটা আবৃত্তি শুনি। আপনি ইদানিং আবৃত্তি করছেন। ও আচ্ছা মাহফুজা খুঁজতে খুঁজতে আপনি একটা আবৃত্তি আচ্ছা করেন। আমার ওর হয়ে কবিতাটা, গেছে, আমি কি শুরু হয়ে করব? গেছে? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনারটা শুনে পরে ফারুক হ্যাঁ ভাইয়েরটা শুনি। হ্যাঁ থ্যাংক ইউ। আজকে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাহিত্য পাতা ধানসিঁড়িতে প্রকাশিত হয়েছে কবিতা অবমূল্যায়ন। প্রেমিক একদিন প্রেমিক একদিন বাজারে উঠল, মানুষ নয়, যেন নিলামে তোলা এক দুর্লভ দ্রব্য। তার গায়ে টাঙানো দামের ট্যাগ, ফর্সা রঙে ছাড়, চাকরিতে বোনাস, পোশাকে প্রিমিয়াম অফার। পুরনো মাটির প্রদীপের মতো, যার আলোতে কোনো ব্র্যান্ড নেই, শুধু আছে নিঃশব্দ জ্বলা। তার দিকে সে তাকায় না, সে তাকায় পাশ দিয়ে চলে যাওয়া 6 ইঞ্চি হিলের শব্দের দিকে, যেন প্রতিটি টিকটিক শব্দ তার হৃদয়ের উপর লেখা নতুন মুদ্রার ভাষা। আমার হাসি তার কাছে অব্যবহৃত মুদ্রা, চলতি বাজারে যার কোনো মূল্য নেই। আমার সরলতা অর্থনীতির পাঠ্য বইয়ে নেই বলে সে তাতে বিনিয়োগ ভাবতে শেখেনি। সে একজন দক্ষ ব্যবসায়ী
ভালোবাসার ভেতরেও খুঁজে নাই লাভ লোকসানের হিসাব। এই শহরে প্রেমিক বিক্রি হয়ে যায় রঙের কাছে, চাকরির কাছে, হিলের কাছে, একটি চকচকে মিথ্যার কাছে। ধন্যবাদ। বাহ, চমৎকার। এতে কি মনে হচ্ছে যে একজন প্রতা আহ, প্রতারণা বা প্রতারক প্রেমিক, সেরকম মনে হচ্ছে, প্রতারক প্রেমিকের কথাই মনে হচ্ছে। তো কঠিন সময় যাচ্ছে, ভালো মানুষ ভালো প্রেমিক পাওয়াটা খুবই দুঃসাধ্য ব্যাপার। শুনতে পাবে। আহ অভিজ্ঞতা যা বলে, মানুষ কোনো কিছুতেই স্থির না, আরো চাই মনোভাব মানুষের। সেটাই। তো সেখান থেকে সেই দৃষ্টিকোণ থেকে কিছু লেখার চেষ্টা। সুন্দর লেগেছে, এটা ঠিক বলেছেন যে আরো চাই। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, পেলেই পাওয়া ফুরায় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। পেলেই পাওয়া ফুরায় না। হ্যাঁ, সোহরা বিলকিস, আপনি বলছিলেন আমার একটা কবিতা, আপনি আনমিউট করেন। হ্যাঁ, হ্যাঁ, আপনার কবিতা শুনতে চাই। আচ্ছা, আমি বলি যে আমার একটু আজকে আমার পুরোনো কবিতাগুলো পড়বো, যেগুলো আপনি হ্যাঁ, হ্যাঁ, বলেছেন অল্প অল্প বয়সে সেই চটুল কবিতাগুলো লিখেছিলাম। হ্যাঁ, তার একটা কবিতা শোনাই, কিন্তু এটাতে কিছু মিশ্রণ আছে, আমি ইচ্ছে করে করেছি। কবিতাটির নাম হচ্ছে স্যামসন ও ডিলাইলা। সেই তুমি যাবার পর থেকে সব মুখ তোমার মুখ মনে হয়। যাচ্ছি পথে, মনে হলো হঠাৎ রাস্তার ওপারে তুমি হেঁটে যাচ্ছ দৃপ্ত ভঙ্গিতে, দ্রুত পদক্ষেপে। আমি তাড়াতাড়ি বদলিয়ে গন্তব্য হই তোমার মুখোমুখি, কিন্তু সে তুমি নও, অন্য কেউ। ডিলাইলা, ডিলাইলা, তুমি চির পলাতকা। ডিলাইলা, ওয়াই, ওয়াই মাই ডিলাইলা। কখনো পাশের গাড়িতে স্টিয়ারিং হুইলে তুমি, মুখের একটি পাশ, কালো চশমা, উঠছে চুল, বাড়িয়ে গাড়ির গতি, পাশাপাশি হর্ন বাজায়। স্মিত হাস্যে মুখ ফেরালে, কিন্তু সে তুমি নও। ডিলাইলা, ডিলাইলা, তুমি চির অধরা। I saw the flickering shadows of love on her blind. Why, why, my Delilah? দেখেছি পার্টিতে সিল্কের মসৃণ নীল পোশাকে, চুল টান করে পেছনে আঁচড়ানো, কথা বলছো মোহময় ভঙ্গিতে। সন্তর্পণে পেছন থেকে তোমার মরাল গ্রীবায় ড্রাকুলার ভঙ্গিতে উদ্যত। ঘুরে তাকালে দেখি এক অপরিচিতা। ये जो हल्का हल्का सुरूर है, ये तेरे नजर का कसूर है। কি যে হলো আমার, কোন দৃষ্টি বিভ্রম আমাকে করেছে আচ্ছন্ন। আমি কি হয়ে গেছি তবে ডিলাইলার হাতে চুল কাটা অন্ধ স্যামসন। डिलायला, ये जो हल्का हल्का सुरूर है, ये तेरे नजर की कसूर है कि तूने मुझे शराब पीना सिखा दिया, कि तूने मुझे शराबी बना दिया। এটা একটা এক্সপেরিমেন্টাল কবিতা। হ্যাঁ, খুবই চমৎকার। এই কবিতা আগের প্রোগ্রামেও শুনেছিলাম, তখন আমি শুনেছি। মন্তব্য করেছিলাম। সেই প্রেমের একটা আলাদা রকমের আবেশ, যেটা বাংলা, হিন্দি, উর্দু সবকিছু মিলে আমাদের সুফিবাদী দর্শনের কথা মনে করিয়ে দিচ্ছে। একটা আলাদা রকম ওই যে মেহফিল বা মুশায়রার যে উৎসবগুলো হয়, কবিতা পাঠের আসর, সেইখানে যেমন কবি একটা বাক্যটা বারবার করে উচ্চারণ করেন,
সেই রকম করে প্রেমের আবেগ অনুভূতিটাকে প্রকাশ করা। আর ওই প্রথম প্রেম, ভালোবাসা বা এক এক নজরেই যে ভালোবাসাটা জাগ্রত হয়, সেরকম একটা অনুভূতি আমরা পেলাম আপনার কবিতায়। ভালো লাগলো অনেক। থ্যাংক ইউ। এটা কবে লিখেছেন আপনি? এটা লেখা অনেক আগে অ্যাকচুয়ালি, আচ্ছা, আচ্ছা। অলমোস্ট 92-তে। হ্যাঁ, কিন্তু এটা একটু এই যে কিছু রিফর্ম করেছি আর কি রিসেন্টলি। যে অনেক পরিণত লেখা আপনার। আপনি লিখতে থাকেন। থ্যাংক ইউ। আমাদের এখানে কয়েকজন কমেন্ট করেছে, তাদেরগুলো আমি পড়ে শোনাই আপনাদের। মোহাম্মদ রশিদ লিখেছেন, কবিতা মনের জন্য এক অমূল্য ভিটামিন, যা ক্লান্ত হৃদয়কে সতেজ করে, ভাবনাকে গভীর করে, আর আত্মাকে দেয় এক অনন্য প্রশান্তি। চমৎকার। কমল কুজুর লিখেছেন, সমৃদ্ধ আয়োজন, শুভকামনা সতত, অনেক ধন্যবাদ। নওশীন শরীফ লিখেছেন, খুব ভালো লাগলো আবৃত্তি এবং কবিতাটিও সুন্দর, অনেক ধন্যবাদ। মিহির হারুন, সবার জন্য শুভকামনা রইল, যুক্ত হলাম ময়মনসিংহ থেকে। সুমন শামসুদ্দিন, অসাধারণ বললেন প্রিয় ফারুক ভাই, অনেক ধন্যবাদ সুমন, আমাদের আরো অনুষ্ঠান করতে হবে। তা অনেকের কমেন্ট আসছে, কিন্তু এক এক জায়গায় আমি হয়তো ঠিক মতো ধরতে পারছি না। তা আপনারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ। কবি অনিরুদ্ধ আলম, আপনার কোনো মন্তব্য আমার এই কবিতার উপর? আম, নিঃসন্দেহে এটা একটি অসাধারণ কবিতা, এবং এই কবিতাটা এর আগেও শুনেছি। আর ফারুক ভাইয়ের সাথে আমার যে মানে আমি মানে মানে সপ্তাহে অন্তত 2-3 বার কথা হয় অনলাইনে, এবং এবং কোনো কথাই বোধহয় আধা ঘন্টা 1 ঘন্টার নিচে হয় না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তখন কবিতা নিয়ে অনেক আলোচনা হয়। তা আমি সোহানা বিলকিসকে যে কথা বলেছিলাম যে ও পেশাগত জীবনে ও একজন অধ্যাপক, অনেক পড়াশোনা করতে হয়, ছাত্র পড়াতে হয়, ব্যস্ততার কারণে কবিতা লিখতে হয়তো সেরকম সময় পায় না। তা ফারুক ভাইয়ের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকম কিনা আমি জানি না, কেননা উনি পেশাগত জীবনে একজন ডক্টর, তারপরে আবার একজন আবৃত্তি শিল্পী, তারপরে একজন উপস্থাপক, তারপরে একজন অভিনেতা। এত কিছু করে উনি যে কবিতা লিখছেন, এই জন্য ফারুক ভাইকে অশেষ ধন্যবাদ। এবং সেই সঙ্গে আমি যখনই ফারুকের সাথে আমার ফোনে কথা হয়, অন্তত 10 থেকে 12 বার বলি যে মানে মিনিমাম যে ফারুক ভাই কই আপনার নতুন কবিতা কোথায়। তা আমার বলে যে লিখছি লিখছি। তা বুঝতে পারছি যে ব্যস্ততা বা তার যে শিল্পের যে বিভিন্ন ক্ষেত্রে তার বিচরণ, সব ক্ষেত্রেই তার উল্লেখযোগ্য বিচরণ উল্লেখ করার মতো। তো আমি এই একই কথা আবার বলবো যে ফারুক ভাই, আপনার কবিতাটা শুনে আমি খুব মুগ্ধ হলাম এবং শুনেছি এর আগেও, এবং এরকম কবিতা আপনার কাছ থেকে আরো চাই। আর এই যে কবিতার মধ্যে একটা একটা আন্তর্জাতিকতা রয়েছে, একটা আন্তর্জাতিক মানে মানে একটা কমন যে একটা ভালো লাগা, প্রেমের প্রতি যে কি বলবো দায়বদ্ধতা, হ্যাঁ, প্রেমকে উপলব্ধি করার আহ, উম, একটা ভিন্ন ভার্সন, ভিন্ন একটা পদ্ধতি বা অ্যাপ্রোচ বা উপায়, হ্যাঁ, আমি এই কবিতার মধ্যে মানে দেখতে পাচ্ছি। আর আরেকটা বড় ব্যাপার হলো যে আসলে একটা একটা ছেলে একটা মেয়ের প্রেমে বা অথবা একটা মেয়ে একটা ছেলের প্রেমে সুনির্দিষ্ট কি কারণে প্রেমে পড়ে, এটা আসলে যে প্রেমে পড়ে সেও হয়তো জানে না। মানে ভালো লাগাটা এমন একটা কমপ্লিকেটেড বিষয়। মানে ওসব মানে ফারুক ভাই আবার মনস্তত্ত্বের উপরে মানে ডক্টর, হ্যাঁ, মনস্তাত্ত্বিক। উনি এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো আরো ভালো বুঝবেন। যে আসলে আমি একটা বই সম্পাদনা করেছিলাম, বইটা শিখা প্রকাশনী বের করেছিল সম্ভবত 2000 সালে, 2000 সালে বা 2001 সালে। ঢাউস একটা বই, বালিশ সমান, বইটার নাম ছিল হলো 2 বাংলার নির্বাচিত প্রেমের গল্প। তখন আমাকে একটা বিশাল ভূমিকা লিখতে হয়েছিল যে প্রেম কি। তা তখন এই প্রেম কি এটা নিয়ে ঘাটতে চেয়ে আমাকে মানে আমি রীতিমত মানে হতভম্ব হয়ে যায় যে এক একজন মানে মানে মনস্তাত্ত্বিক বিজ্ঞানীরা বা একজন কবি বা একজন শিল্পী প্রেমকে যে কত বহুমাত্রিক ভাবে উপস্থাপন করেছেন, বহুমাত্রিক ভাবে উপলব্ধি করেছেন। তো আমি সেই বহুমাত্রিকতা আমি এই ফারুক ভাইয়ের এই কবিতাটাতে দেখতে পাই, এবং এরকম অসাধারণ ভালো কবিতা আরো আশা করি ফারুক ভাইয়ের কাছ থেকে।
মাইম, ধন্যবাদ। আচ্ছা, আমি একটু ফারুক মাহফুজ ভাই। আনন্দ একটা মিনিট সরি হ্যাঁ, হ্যাঁ, আমি মাহফুজ আনন্দকে একটা ধন্যবাদ মানে একটা সে ধন্যবাদ মানে পাওনা মানে সে একটা কিছুক্ষণ আগে একটা খুব সুন্দর কবিতা পাঠ করেছে ওই একই কথা যে বর্তমান জীবন যন্ত্রণা, জীবনের যে তাগিদ, জীবনের যে বাস্তবতা, চ্যালেঞ্জ, হ্যাঁ, মানে অর্থাৎ আমরা যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে আরো চাই, আরো কিছু পাই, এবং এটাতেই আমি ক্ষান্ত না। ওই ব্যাপারগুলো, ওই অনুষঙ্গগুলো, ওই উপসর্গগুলো, ওই আন্তরিকতা, সেই আক্ষেপ, সেই বঞ্চনা বা সেই গ্রহণযোগ্যতা বা সেই বিসর্জন বা সেই মানে এই ব্যাপারগুলো সবগুলোই খুব কম কথার মধ্যে দিয়ে মানে মাহফুজা আনন্দার কবিতায় এসেছে। আমার খুব ভালো লেগেছে। ওনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সোহেল, বলো। আমি কি বলবো? হ্যাঁ, 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 বলো। হ্যাঁ, মানে ওই যে প্রেমের বিষয়টা যখন উঠলো, মাহফুজা অনন্যা প্রেমিকের কথা বললো যে বাজারে ওঠানো হয়েছে প্রেমকে, মানে এখন আমরা প্রয়োজনের তাগিদে নিক্তিতে মাপতে শুরু করেছি সবকিছু, তাই না? বাজার দর যাকে বলি, প্রেমও অনেকটা ওরকম হয়ে গেছে। তো আমার ওই ফারুক ভাইয়ের কবিতাটা শুনে আমার মনে হলো যে প্রেমের যে বিষয়টা অনিরুদ্ধ ব্যাখ্যা করলে যে কিভাবে মানুষ প্রেমে পড়ে কেউ জানে না। তো আমার একটা কৈশোরের প্রেমের কথা মনে পড়ছে, মানে আহ এই যে একটি ছেলে একটা মেয়েকে ভালোবাসে, কিভাবে ভালোবাসে, ভালোবাসাটা কিভাবে প্রকাশ করে, প্রকাশ করার ভঙ্গিটা কিভাবে আসে, আহ অনেক ছোট ছোট ঘটনার মাধ্যমে বোঝা যায় যে সে প্রেমে পড়েছে। তো আমি একটা কবিতা লিখেছিলাম, তো এটা হচ্ছে একজন কিশোরের দৃষ্টিতে, কিশোরীর প্রতি, মানে নারীর দৃষ্টিতে না। মানে আমি কিশোরের ভেতরে প্রবেশ করে দেখানোর চেষ্টা করেছি যে আসলে একজন কিশোর কিভাবে ভালোবাসাটা প্রকাশ করে। তো আমি কি একটু শোনাবো ছোট একটা কবিতা, হ্যাঁ, যদি নিশ্চয়ই, আপনারা অনুমতি দেন? নিশ্চয়ই। আচ্ছা, এটার নাম হচ্ছে প্রথম প্রেম। আহ একটু বিদে লিখেছি কবিতাটা। অদেখা আনত মুখ নেই ইশারা, তৃষিত হৃদয় জুড়ে তার ভাবনা, এলো চুল ঝড়ো ঝড়ো, আবেগেই থর থর, দুপুর রোদের মেঘে ছুটে যে চলা, তোমায় গোপনে বলি না বলা কথা। কাজ নেই, নেই কাজ, এমন জ্বালা, কি করে যে দেখা পাবো সেই যাতনা, ছল করে বই আনি, রেখে যাই প্রতিদিনই, যদি সে আমায় ভাবে বড় পড়ুয়া, কিশোর সে বয়সেতে নয় ফেলনা, কেউ যদি পায় টের বুকের কাঁপন, তাকে দেখে লাল হয় দুগাল তখন, নিচু হয়ে পথ চলি, যেন সে অচেনা মেয়ে, শিউলির ঘ্রাণ মাখা সকাল যখন, বাতায়নে ছায়া আনে অচেনা কথন, দেবদারু কাঁঠালের শোভিত কানন, দূরে থেকে তারই মাঝে চকিত চমক, এলোকেশী সেই মেয়ে, চলে যায় আলো জেলে, আমি হায় অসহায়, বলি না তখন, ভালোবাসি এই কথা, বিপদ ভীষণ, সেটাই কি ভালোবাসা, জানি না তো নাম, তাকে ভেবে লিখি চিঠি, এঁটে রাখি খাম। ছোট্ট বাহ! একটা কবিতা, জানি না আপনাদের কেমন লেগেছে। খুবই খুবই ভালো লাগছে। খুবই 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 চমৎকার, এবং ফিনিশিংটা খুব আমার চমক আছে ফিনিশিং এর মধ্যে। এটার মধ্যে একটা সরলতা দেখা গেছে, যে মানে সতেজ, আহ, সদ্য প্রেমের যে জটিলতাবিহীন এটা ভালোবাসা, সেই চিত্রটা আমি দিয়েছি এর মধ্যে। কবি মাহফুজ আনন্দ, আপনি মন্তব্য করুন যে সোহানার বিলকিসের। খুবই খুবই প্রথম প্রেম যেহেতু, খুবই মিষ্টি প্রেমের কবিতা মনে হলো। মিষ্টি প্রেম বলতে প্রথম জীবনে যে আবেগ থাকে, কাউকে ভালো লাগা, তাকে কি করে বলবো, তার চেহারা, চুল বা সবকিছু নিয়েই যেন কিছু বলতে ইচ্ছে করে, লিখতে ইচ্ছে করে। এবং শেষটা, শেষ চমকটা অবশ্যই অনেক ভালো লেগেছে, যে এটা রাখি খাম। মনে হয় যে প্রতি মুহূর্তই তাকে লিখছি। মানে প্রেমে পড়লে এমন একটা ফিলিং মানুষের মধ্যে আসে, সেটা যদি হয় প্রথম প্রেম তাহলে তা আরো আবেগ আসে। প্রতি মুহূর্তের মানুষের চলা বলা, খাওয়া দাওয়া, এমনকি সবকিছুতেই সেই প্রেমিক বা প্রেমিকার স্থান থাকে হৃদয়ে।
চমৎকার বলেছেন। সবকিছুই মনে হচ্ছে যে সবকিছুই তার সাথে শেয়ার করছে। এখন তো আমরা ফোনের যুগ, বা সবসময় জানতে পারছি যে সে কি করছে কিন্তু এক সময় আমাদের প্রথম জীবনের সেই সময়ের প্রথম প্রেমগুলা আমরা তো কাউকে অতটা জানাতে পারতাম না। আমাদের ফিলিং গুলো আমাদের হৃদয়েই থাকতো, একদম। মনের মধ্যেই থাকতো, এবং ওই ফিলিং গুলা নিয়েই ছিল আমাদের বসবাস, আমাদের চলাফেরা, আমাদের সবকিছু। অন্যমনস্কতা, হয়তো পরিবার জেনে ফেলবে, এই লুকোচুরি, সবকিছু মিলিয়ে আসলে প্রেম ছিল অন্যরকম, আবেশময়। সে সময় প্রেম খুবই করা, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আরো এমন কবিতা পড়তে চাই, সেই সময় শুনতে প্রেম, চাই। সে সময় প্রেম করাটা একটু কঠিন ছিল। সহজে যোগাযোগ হতো না, লুকিয়ে লুকিয়ে কথা বলতে হতো, লুকিয়ে লুকিয়ে দেখা, চিঠিপত্র আদান প্রদান, তাই না? আজকাল তো সেসব হয়তো নেই। 15 দিন বা মাসে একটি করে চিঠি, তার উত্তর পেতে পেতে আবার মানে আবার কাউকে তোমার ভালো লাগাটা প্রকাশ করাও অনেক কঠিন একটা বিষয় ছিল। মানে তার মানে অপেক্ষা একটা বিশাল একটা অনুষঙ্গ প্রেমের, মানে এটা একটা মানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে। এখন যেমন তাৎক্ষণিকভাবে রেসপন্স পাওয়া যায় বা পাওয়া যায় না, বা একটা ডিসিশনে পৌঁছানো যায়, তখন হয়তো একটা মানে দোদুল্যমানতার মধ্যে থাকতো যে আমাকে কি পছন্দ হ্যাঁ, করলো কি করলো না, বা আর এরকম। আর তখন হয়তো তবে যারা যারা গার্জিয়ান, ওরাও কড়াকড়ি করতো খুব, অত সহজে মেলামেশা করার উপায় ছিল না। আজকাল তো সহজ, তাই না? সবাই বললে চা খেতে চলে আসলো। মানে প্রেম করা মানে তখনকার সময় ছিল খুব খারাপ একটা বিষয়, মেনে নেবে না, বা সেটা নিয়ে হইচই তুমুল কাণ্ড হয়ে যেত। স্কুলে যাওয়া বন্ধ, খাওয়া বন্ধ, এমনকি মারধরও চলতো। মারধর, রাইট। নানান একটা বিষয়, হ্যাঁ, একটু কঠিন ছিল। এখনকার, তো এখন আমাদের যা বয়স, প্রেম যে আমাদেরকে ছেড়ে গেছে তা না, আমাদের চলার পথে হয়তো খুব ভালো বন্ধুত্ব হচ্ছে, বা একটু প্রেমের বিষয়গুলাও আসছে, কিন্তু এখন যাই আসছে সেটা খুব পরিণত। না, আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, খুব বুঝে শুনে বলি, এবং সেটাও মনে হয় যে মানে এখানে কোনো আবেগ বা মোহ হচ্ছে, বাস্তবতা বুঝে যাই, যাকেই ভালোবাসি বলবো, মনে করতে হবে বা ধরে নিতে হবে বুঝেই বলছি। রাইট, রাইট। আচ্ছা, আমি একটু ব্যাক চেক করি। আমার কবিতা সম্পর্কে আপনার কি মন্তব্য? আমাকে বলছেন? হ্যাঁ, মাহফুজাকে বলছি। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত, আপনার কবিতার মধ্যে এসেছে বিভিন্ন ভাষার ব্যবহার, বিভিন্ন ভাষার যে দারুণ ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন, এটাতে কবিতাকে আরো আহ সামনের দিকে, মানে কি বলবো, অগ্রসর করে তুলেছেন আপনি। আমার মনে হয় আমাদের ভাষার সাথে, বাংলার সাথে যদি অন্য কোনো ভাষা এসে মেশে, তখন আমরা যেমন খুব সমৃদ্ধ হই, তো আপনার কবিতার ক্ষেত্রেও কবিতাটি অনেক অনেক বেশি গুণ সমৃদ্ধ হয়েছে। আর কবিতার মধ্যে যে কথা আহ, আহ, কবি সোহানা বিলকিস বলেছেন, যে প্রেমের যে বিষয়টা এসেছে, প্রেমের গভীরতা বা গাঢ়ত্ব, এরকম করে প্রকাশ করাই একজন কবির পারদর্শিতা। আসলে একজন কবি উম, শুধুমাত্র প্রেমের কবিতা ভালোভাবে লিখলেই আমার মনে হয় তিনি একজন সত্যিকারের কবি। তো আপনার কবিতাটা প্রেমের দিক থেকে উত্তীর্ণ একটি কবিতা, যা হৃদয় মনকে প্রশান্ত করে, বা একটি প্রেমের কবিতা শুনলে যেমন হৃদয় শীতল হয়, ঠিক সেই রকমই হয়েছে। খুব ভালো লাগা। অনেক আপনি ধন্যবাদ। সময়ের ব্যস্ততা থাকলেও লিখবেন, এটুকুই বলবো। অনেক অনেক ধন্যবাদ। সুমিত্রা দাস, আপনার কি মনে হলো যে আমার ওই কবিতাটি আবৃত্তিযোগ্য কিনা? একদম। সোহানা বিলকিস ম্যামকে একটু বলে দিই প্রথমে। আমার খুব ভালো লেগেছে, খুব ছেলে মানুষই রয়েছে, মিষ্টি মিষ্টি একটা ব্যাপার। ভালো, প্রেম তো এরকমই, লাগাম ছাড়াও হবে, মিষ্টি মিষ্টিও হবে, সবই থাক, তাতে মারধর, চিঠি লেখা, পরিণতি পাক, পরিণতিটা ভালো হোক। খুব ভালো লাগলো। আর ফারুক ভাই, আপনি একজন চিকিৎসক, উপস্থাপক, অভিনেতা, লেখক, এত গুণান্বিত আপনি। কি সুন্দর লিখেছেন, মানে দারুণ লাগলো, সেই হালকা হালকা সরুর আসার, এরকমই তো। তা মানে আসারটা খুব ভালো মতো হলো, হালকা হালকা নয়। খুব ভালো লাগলো। ভাষার মিশেল রয়েছে,
এই ভাষার মিশেলটা দেওয়ার ফলে কবিতাটা একটা অন্য মাত্রা পেয়েছে এবং বেশ ইন্টারেস্টিং। এরপরে কি হবে, এরপরে কি হবে, এরকম একটা জিজ্ঞাসা যেন রয়ে গেছে। খুব ভালো। আপনার আরো সাফল্য কামনা করি এবং এরকম লেখা আরো চলুক, প্রেম চলুক। অনেক অনেক আমরা সবাই ধন্যবাদ। আমাদের সময় প্রায় প্রায় শেষ, না সময় শেষ। তো এর আগে আমি জাস্ট আমরা সবার কাছ থেকে একটু শেষ কথা জেনে নেব বা একটা কবিতা শুনবো সবার কাছ থেকে। সোহরা বিলকিসকে একটা প্রশ্ন করছি যে আল মাহমুদের উপরে গবেষণাটা আপনার কতটুকু এগিয়েছে, কবে শেষ হবে? আমি কালকেও সারা রাত জেগেছিলাম, সকাল হয়ে গেছিল লিখতে লিখতে। আজকেও হবে। আমি রবিবারে এটা শেষ করবো। আসলে শেষ হয়ে হইলো না শেষ, আমি এটা অনেক বছর ধরে করছি। আচ্ছা, বলতে পারেন পুরো রচনাবলীর উপরেই কাজ করছি, প্রতি বছরই এক একটা বিষয় নিয়ে করি। তো এই বছর ভাষা নিয়ে কাজ করছি, তার পুরো সাহিত্যে, মানে উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প এবং কবিতা, মানে কোনো অংশ বাদ দিচ্ছি না। সবকিছু মিলে আমার একটা বই প্রকাশ করার ইচ্ছা আছে, যে জন্য আমি প্রতি বছরই কাজটা করছি। মানে তো বইটা কি, রবিবারে আমি শেষ করবো। এই বইটা কি আল মাহমুদের উপরে নাকি সামগ্রিক? জি, আল মাহমুদের উপরে, তার বিভিন্ন বিষয় নিয়ে। উনি একজন কবিতা অসাধারণ। নিয়ে কাজ হয়ে গেছে, উপন্যাস নিয়েও হয়ে গেছে, ছোট গল্প নিয়েও হয়ে গেছে। এখন করছি সবকিছুর ভাষা, ল্যাঙ্গুয়েজটা কিভাবে তিনি প্রকাশ করছেন, কমিউনিকেশন করছেন, যোগাযোগ করছেন মানুষের সঙ্গে। মানে এই ধরনের কাজ আগে হয়নি কখনো। তো আমি ওই রকম করে করার চেষ্টা করছি। অসাধারণ। স্টাইল যে বলতে পারেন, ভাষার এটা স্টাইল। এটা কবে ইয়ে হবে, মার্কেটে পাওয়া যাবে? এখন বইয়ের কাজ শুরু করিনি, আমি লেখাগুলো আগে শেষ করি, আচ্ছা, তারপরে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা তাহলে এবার শেষে সবার কিছু কথা কবিতা দিয়ে শেষ করব। কবি মাহফুজা অনন্যার কাছে যাই। আপনি একটা কবিতা পড়েন, তারপরে আমরা ইয়ে সুমিত্রা দাসের আবৃত্তি শুনবো, অমৃত আলমের একটা কবিতা এবং সোহরা বিলকিসের একটি কবিতা। এবার কোনো পর্যালোচনা নয়, সমালোচনা নয়, শুধু কবিতা শুনবো। বলেন মাহফুজা অনন্যা। ধন্যবাদ। আমি এখন যে কবিতাটি পড়ব তা হচ্ছে সংক্রামিত গৃহবেদনা থেকেই। সমাজ পুরনো স্ক্রিপ্ট। সমাজ যদি ভাঙা আয়না, তাতে মুখ দেখলে মুখ বিকৃতি দেখাবে। ভালোবাসার নামে শাসন, ন্যায়ের নামে লুটপাট, স্বাধীনতার নামে শৃঙ্খল। এই সমাজ এক অন্ধ ক্যামেরা, যেখানে সত্যের ছবি তোলা হয় না, যেখানে আলো মানে ভয়ের ফিল্টার আর নীরবতা মানে আপোষের বিজ্ঞাপন। এই সমাজ এক পুরনো স্ক্রিপ্ট, যেখানে চরিত্র বদলায় কিন্তু কাহিনী একই থাকে। ধনী খায়, গরিব মরে, শাসক হাসে, বিদ্রোহী পড়ে, নারী কাঁদে, ধর্ষক বেঁচে যায়। এই সমাজ এক মরীচিকা, যেখানে সুবিচারের নামে নাটক হয় আর প্রতিটি প্রশ্নের গলা টিপে ধরা হয়। সংস্কৃতির নামে, ধর্মের নামে, আইনের নামে, সভ্যতার নামে। তবু যদি কেউ জেগে ওঠে, যদি কেউ আঙ্গুল তোলে মুখোশের দিকে, তবে নতুন সমাজ জন্ম নেবে, যেখানে আয়না সত্য, ক্যামেরা অন্ধ নয়। নতুন স্ক্রিপ্ট লেখা হবে এবং সুবিচার শব্দের কোলাহল বাজবে না। ধন্যবাদ। বাহ, চমৎকার। আচ্ছা, এবার আমরা সুমিত্রা দাসের কাছে একটা আবৃত্তি শুনি। আমি অনিরুদ্ধদার একটা লেখা পড়ি, তা না হলে আমার ভালো লাগবে না। আমি সামনে একটি কবিতা পেলাম, মায়া। অনিরুদ্ধদা ওটা পড়ি। মায়া, কবি অনিরুদ্ধ আলমের লেখা। আমি ফার্স্ট রিড করছি আজকে, হ্যাঁ, ভুল ভ্রান্তি হলে মানিয়ে নিতে হবে। আদিম কাঁঠাল মুচির রঙে চন্দনে শীতের কচি রোদ, বানর খেলার আসর ছাপিয়ে পুবে বাতাসের পাতালে ঝিম ধরে আছে যুগের কিছু নীলহীন ছন্দ। সে কি জানতো না কাগজের নৌকো চেপে
পাড়ি দিতে গেলে তা তো ডুবে যাবেই। ফেনিলো আলোর চৌকো চোয়ালে উবে যায় সোনায় বিবির গজমতি হাড়ের জেল্লা। লালবাগ কেল্লা ঘুরে আসা মেঘ সদ্যজাত আমলকির যেন প্রশান্তিময় ঘুম হতে চেয়েছিল। মধ্যরাতে গায়ে ডাকাত পড়ার আতঙ্ক এখনো কি ঝরা পাতাগুলোকে দেখতে পারি? শঙ্খনীল জানালাটা কে মেলে দিল এমন জাগ্রেল মুহূর্তে? একটি ক্ষীরের পুতুলের পাশে ঝুপ করে এসে বসে ছায়ার চড়ুই। তার কাছে আরব্য রজনী কেচ্ছা শুনবে, অনেক দিনের শখ। ছক্কাটা জলের উজানে জাগে চর। মায়া, তুমি কত স্বার্থপর। ভালোবাসার নিছক ছিলা দিয়ে কাছে টানো, তারপর ইনিয়ে বিনিয়ে সুখ পাখিটাকে বন্দি করো সোনার খাঁচাতে। চমৎকার। হ্যাঁ, অনিরুদ্ধ আলম, এবার আপনার একটা কবিতা শুনি। আচ্ছা, আমি একটু সুমিত্রা দাস খানের আমার এই কবিতাটা যে আবৃত্তি করলেন উনি, আমি অশেষ ধন্যবাদ। এবং আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়লাম সুমিত্রা দাস খানের কণ্ঠে আমার এই কবিতাটি শোনার পর। খুব মানে চমৎকার আবৃত্তি করেছেন। আমি আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আমি মায়া হ্যাঁ মায়া মায়া নামকরণটা সার্থক করেছে। এই কবিতাটা এর আগে ফারুক ভাইও পড়েছিলেন। তো আজকে মানে সুমিত্রা দাস খানের কাছ থেকে শুনে মানে একটু ভিন্ন মাত্রায় শুনলাম। হ্যাঁ, তো মনে হচ্ছে যে না এটা কি আমার কবিতা, মানে খুবই এত ভালো লেগেছে যে আমার কবিতা যতখানি না ভালো তার চেয়ে মানে শোনার পর মনে হচ্ছে যে মানে আমার কাছে মানে খুব ভালো লেগেছে যে একটু মনে হয়েছে যে মনে হয় এবার কবিতাটা মনে হয় কবিতা হয়েছে আর কি। অশেষ অশেষ ধন্যবাদ সুমিত্রা দাস খানকে। অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক ভালোবাসা আপনাকে। আচ্ছা, সুমিত্রা দাস খানের একটা আমি আমি একটু সুমিত্রা দাস খান সম্পর্কে একটু বলতে চাই। আমার সবচেয়ে পুরনো বন্ধুদের মধ্যে একজন হচ্ছে সুমিত্রা দাস খান। আমি তো দীর্ঘদিন লেখালেখি করিনি, প্রায় 10-12 বছর কোথায় লেখালেখি। তো হঠাৎ করে 2016-তে আমি আমার ফেসবুকে কবিতা পোস্ট করা শুরু করি। তখন সুমিত্রা দাস খানের সঙ্গে আমার পরিচয় এবং তখন থেকে আজ পর্যন্ত বন্ধুত্ব চলছে। এবং তার কাছ থেকে আমি অনেকগুলো পরামর্শ পেয়েছি। একটা পরামর্শের কথা আমি এখনো মনে আছে। তা আমাকে একদিন মেসেজ করলেন সুমিত্রা দাস খান যে আপনার কবিতাগুলো শিরোনামগুলো এত বড় হয় কেন? তা আমি প্রথমে গুরুত্ব দেইনি, পরে আবার মেসেজ করলেন যে কবিতার শিরোনামগুলো একটু যদি ছোট হয় আরো ভালো হয়। তারপর থেকে আমি চিন্তা করলাম আসলে এটা চিন্তা করার বিষয়। এরপর থেকে আমি চেষ্টা করছি এখন পর্যন্ত কবিতার শিরোনামগুলোকে ছোট রাখার জন্য। আমি অশেষ মানে এখনো কৃতজ্ঞতা জানাই সুমিত্রা দাস খানকে। আমার কবিতা আমি যাচ্ছি, এটা প্রেম নিয়েই আর কি। শিরোনাম হলো আমাকে ভালোবেসো। আমাকে যদি তুমি কখনো ভালোবাসো, পৃথিবী তো প্রগাঢ় পাখির পাড়া হবে, সীমানা পেরিয়েই এখানে তবে আসো, মোদির ক্ষতমাতে কষ্ট উৎসবে। অধীর মধুকর সপ্তডিঙ্গা নিয়ে কোথাও দিল পাড়ি, তবুও ঢেউ আঁকো, এঁকেছে কেউ প্রেম গ্লানির রং দিয়ে। যে এসে ফিরে গেছে ডেকেছ তাকে, ডাকো। কে এসে খোঁজে নীল বিষের রূপরেখা, এরা গাঙ্গেয় উজানে উকি দিল, কাজলে আঁকা চোখের কোনো দেখা, পলকে ভেঙে চুরে আমাকে কেড়ে নিল। ঝলকে শহরের ধ্বংস স্তূপ, পুষেছে কিছু মেঘ স্বর্গচ্যুত তুলো, তোমাকে না ছুঁয়েও ছুঁয়েছে নিশ্চুপ, যেমন অপরূপ বিষণ্ণতাগুলো। কেমন সমতট ভেসেছে স্নান ঘোরে, বৃষ্টি নদী হয় তোমার পাশ ঘেঁষে, আমিও যে মানুষ মিছিলে ঘেঁষো ভরে। আমাকে ভালোবেসো,
তোমাকে ভালোবেসে, জামাকে ঘামে ধুয়ে শুদ্ধ করি আরো। একটা দেবদূত হঠাৎই এসে বলে, তুমিও প্রাণ খুলে হাসতে খুব পারো, বেদনা আকবরী মুদ্রা দোষে জলে। কেদনা, বর্ষার সঙ্গহীন ছায়া, সরল ঝিনুকের সফল অভিমান, মুক্ত হয়ে যায় কাঁপিয়ে সব মায়া। অবেলা দেখে রাখে বেলার বাগদান। অবলাদ চাঁদ খসে পলকে এক তুমি, কবিতা হয়ে যাও। হেঁটেছি আকাশের অকুল ছায়াপথ, পেরিয়ে জলাভূমি, শিমুল চারা বুনি, হলো কি দেরি ঢের? তুমুল নিষ্পাপ দেবতা ভেবে যায়, আমিও একদিন মানুষ হতে চাই। ভাগ্য রেখা জুড়ে নিয়তি নিরুপায়, খুঁজেছে খড়কুটো সাগর আই ঠাই। বুঝেছে জলপরি কিভাবে চিনে নেবে প্রকৃত কাঠুরেকে, জলেরা জ্বরে পড়ে বালিশে মুখ গুঁজে, কি হবে এত ভেবে, আমাকে ভালোবেসো তোমার মতো করে। ধন্যবাদ। বাহ! এই কবিতা নিয়ে অনেক বলা যাবে, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় নেই, সেই জন্য এটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এটি চমৎকার কবিতা। এরা বিলকিস সোনার কাছে যাওয়ার আগে এই মন্তব্যগুলো আমি একটু আপনাদের পড়ে শোনাই। সুরাইয়া আমিন লিখেছিলেন, ফেসবুক লাইভে কবি সোহানা বিলকিস আপুর মুখে এই অসাধারণ কবিতাটি শোনা এক দারুণ অনুভূতি। প্রথম প্রেমের মিষ্টি আবেগ আপনার পরিপক্ক লেখনীতে নিখুঁতভাবে ফুটে উঠেছে, মুগ্ধতা রইল। তিনি আরও লিখেছেন, আজকের এই যান্ত্রিক রাতে আপনাদের কবিতাগুলো যেন এক টুকরো স্নিগ্ধ বাতাস। বাহ, চমৎকার! অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার আমরা সোহানা বিলকিসের কাছে যাই, আপনার শেষ কবিতাটি শুনি। আমি তো দুটো কবিতা পড়লাম। তো মায়া আবৃত্তি করলেন সুমিত্রা দাস। ভালো লেগেছে, মায়া রয়ে গেল, মনে হচ্ছে চারিদিকে মায়া ছড়িয়ে দিলেন, আবৃত্তির এক ধরনের আবেশ সৃষ্টি করলেন। ওই যে ভালোবাসা, প্রেম, মায়া সবকিছু একসাথে মিলেমিশে একাকার হয়ে একসাথে, গেছে। হ্যাঁ। আর অনিরুদ্ধর কবিতা তো বলাই বাহুল্য, ভাষা কুমার চমৎকারিত্ব। পরে যেটা বললো সে ভালোবাসা, সেটাও সেরকম। তো আমি আসলে, যেহেতু সময় নেই, এটা নিয়ে আর কথা বলবো না। মুগ্ধতা থাকলো সবার কবিতার প্রতি। আর আমি যে কবিতাটি এখন পড়বো, ওই যে ও যেমন একটু আগে বললো যে তার কবিতাগুলোর নামগুলো অনেক বড় বড়, আমার এই কবিতাটার নামটা আসলে লম্বা, একটা বাক্য বলা যেতে পারে। এটার নাম হচ্ছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা আশাবাদের কবিতা। এই সময়ে আমাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ আশ্রয় যেন হয় এই পৃথিবী, এরকম। বৈতরণী নদীর কুচকুচে জল, জল তো নয়, যেন অন্ধকারের অশ্রু। সূর্যালোকের অন্তিম কালে দীর্ঘশ্বাস বুনে বুনে যে আংরাখা জড়িয়ে আছে, তাতে মৌন মুখরতার ফিসফিসে ধ্বনি। আমার কাল জুড়ে ক্ষয়িষ্ণু চাঁদের মরা জ্যোৎস্নায় বিপন্নতার বিস্মরণ। জানি ওপাশে আছে সবুজ কোনো নির্ঝরণী উপত্যকা। সত্যিই কি জানি? হয়তো শ্যামলী মেঘে বরষায় জল ভরা রূপবতী এক নদীর বুকে সমৃদ্ধির হাতছানি, সোনামুখী ধানে, বেগুনি মটরের ক্ষেতে, হলুদ সরিষার সাথে নীল তিসির উন্মাতাল গান। হয়তো কুঁড়ে ঘরের মাটির দাওয়ায় গল্পকথার সন্ধেগুলো মিটমিট করে শেষ বাতি জ্বালাবে। সেইখানে অমল শিশুর মুখে মমতার সাদা ভাতে সরভরা দুধ, অবিরাম ঘুঙুর পড়া শৈশবের সুখ স্বপ্নে বিভোর হবে হয়তো। অথচ আমার কোলের থেকে নেমে হাঁটি হাঁটি পা পা করে হাঁটে আত্মযোগ, টলমলো পায়ে কঠিন খরা ক্লান্ত বিরান মাটির শস্যহীন ভূমি পার হয়ে এসে চলেছে। আকাশে নিরাবরণ সৌর তাপ, পৃথিবীর নিরাপদ বাতাবরণ ভেদ করে বেগুনি আলো চমকায়।
সারি সারি নাগরিক জঞ্জালের অট্টহাসি আমারে নিজের শনিতে মাখামাখি হতে থাকে পরজীবী কীটের উল্লাস। বসে আছি বৈতরণী পারে, অন্নদার মেলে না দেখা। ধন্যবাদ। বাহ, সব ভালোবাসার কবিতা হোক ভালো। এতে শেষ হয়ে আমার একটা ভালোবাসার কবিতা দিয়ে শেষ করি। আপনাদের মনে আছে, মানে মনে থাকার এই কথা, যে পূর্ণেন্দু পত্রীর কথোপকথন খুব জনপ্রিয় হয়েছিল না, এখনো আছে। ওনার সাথে আমার দেখা হয়েছিল নিউ ইয়র্কে। খুব সাধারণ, এত সিম্পল, বোঝাই যায় না যে উনি এত বড় একজন। তখন আমি তাকে বলেছিলাম কথোপকথনের কথা, উনি শুধু এটাই বললেন যে আজকাল বাংলাদেশের ছেলেমেয়েরা এই বইটি খুব পছন্দ করেছে। যাই হোক, সেই ধাঁচে আমার একটা লেখা, আমি বেশ কয়েকটা লিখেছি। কবিতাটি হচ্ছে সেও আমি। তাকে বললাম চলো প্রেম করি। সে জল তরঙ্গের মতো শব্দ করে হেসে বলল, প্রেম কি বলে কয়ে করা যায়? সেটা হবে স্বতঃস্ফূর্ত, পাখির গানের মতো, ভোরের আলোর মতো, ফুলের ফোঁটার মতো। তাকে কি ঘোষণা করে হয় যেন কোনো দৌড় প্রতিযোগিতা? আসলে খুব। আমি আজ কথার অবগুণ্ঠন খসাতে এসেছি। এতদিন যা ছিল কেবল আভাসে ইঙ্গিতে, যা তুমি বুঝেও বুঝতে না, আজ তার সদর্প ঘোষণা। পূব থেকে পশ্চিমের আকাশে রংধনুটির মতো এই কথা, চলো ভালোবাসি। ভালোবাসলে কি করতে হয়? কোনো বিশেষ সাজ, জাফরান রঙের পাজামা, বক্র শীর্ষ জরির চটি, জরির ফুল কাটা কাঁচুলি, মাথায় লাল টুপি থেকে ঝোলানো সোনার ঝালর, পায়রার মুখে চিঠি, রাজহংসীর ডানায় পাঠানো নিমন্ত্রণ পাতি, এমন কিছু? আমি বললাম কল্পনা করতে দোষ নেই, কিন্তু কথা বলার সময় তোমার ঠোঁটের কোণে কৌতুক, চোখে আলোর ঝিলিক, শরীর খেলা যেরকম বিজলি লতার মতো হয়েছিল, এটুকুই যথেষ্ট। আর কোনো সাজের প্রয়োজন হয় না। সে বলল, তার মানে ভালোবাসা তোমার কাছে ঠোঁট, চোখ আর শরীর? আমি বললাম, না, তার মানে ভালোবাসা আমার কাছে তুমি যা তাই। ধন্যবাদ। আজকে আমাদের সময় শেষ।